হৃদমায়ের প্রেমগাথা পর্ব সংখ্যা ৬৩। লিখেছেন রিক্তা ইসলাম মায়া, সঙ্গে আমি আছি মায়া। জুঁইয়ের সালামটা শেষ করার আগেই আয়ন জুঁইকে অদেখা করে পাশ কাটিয়ে চলে গেল অন্যদিকে। উচ্ছ্বাস জুঁই স্তব্ধ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে গেল আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে। জুঁইয়ের বুঝতে দেরি হলো না, আয়ন ওকে সরাসরি ইগনোর করছে। অকারণে জুঁইয়ের কান্না আসলো। মূল্যবান কোনো কিছু হারিয়ে ফেলার ভয়ে তিক্ত দহনে পড়ল। ভিতরকার হাহাকার কষ্ট চেপে মায়াদের পিছন পিছন হাঁটতে লাগলে আরাফ খান রাদিফের হাত টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে বলল, আমি তো বুঝিনি সম্পর্কে আমার কি হলো রাদিফ। তুমি ভাবো তোমার কি হলো, সম্পর্কটা তো তোমার, তাই না? আরাফ খান বোকার মতন বলল, একটু সহজ করে বলতো রাদিফ। আরাফ খানকে খোঁচা মারার মতন করে রাদিফ বলল, তুমি না ইন্টেলিজেন্স মানুষ, সামান্য একটা সম্পর্কের হিসাব মিলাতে পারছো না তুমি? দাদি কি দেখে তোমার সাথে এত বছর টিকে গেল আল্লাহ জানে। রাদিফের কথায় খেপে গেল আরাফ খান। ওনার বউকে নিয়ে খোঁচা মারায় গায়ে লেগেছে যেন। এই তুই আমার বউকে টানছিস কেন? তাহলে তুমি কেন বারবার আমার ভাবির স্বামীর বউয়ে শ্বশুরের বাপের ছেলের বউকে টানছো বলো? এই প্রথম আরাফ খান মনে হয় কারো কথা চুপ করে গেল। মূলত তিনি চুপ করে যাননি, বরং রাদিফের বলা সম্পর্কে হিসাব বলাতে ব্যস্ত হলো। এই ফাঁকে রাদিফও স্থান ত্যাগ করলো, নয়তো বলা যায় কখন আবার আরাফ খান চেপে ধরে সম্পর্কের মারপ্যাচ মিলাতে পেরে। আরিফ ভাই আসলো না কেন তোদের সাথে? জুঁই হাতে ট্রে বিছানার কোনায় রেখে তার পাশে বসতে বসতে আক্ষেপ গলায় প্রশ্নটা করলো জুঁইকে মুক্তা। মায়া ওয়াশরুমে, জুঁই ব্যাগ থেকে তোয়ালে বের করে রাখছিল ফ্রেশ হওয়ার জন্য। মুক্তা কথায় জুঁই দ্বিধাহীন গলায় বলল, ভাইয়ার নাকি কি জরুরি কাজ আছে, সেজন্য আসেনি, আমাদের দুজনকে একা পাঠালো। জুঁইয়ের কথায় খানিকটা অসন্তুষ্ট হলো মুক্তা। মন খারাপ করে বলল, ভাইয়ার কি এমন জরুরি কাজ পড়লো যার জন্য বোনের শ্বশুর বাড়িতে আসতে পারছে না? আরিফ ভাইয়া নতুন ব্যবসা শুরু করেছে আপু, এর জন্য আজকাল ভাইয়া অনেক ব্যস্ত থাকে। এমনকি কাজের চাপে ভাইয়া ঠিকঠাক সময়ে বাসায়ও ফিরতো না। অনেকদিন তো আরিফ ভাই ভোররাত্রেও বাসায় ফিরে। যদিও জুঁইয়ের কথাগুলো সত্য, তারপরও আরিফের খানবাড়ির অনুষ্ঠানে না আসার যথাযথ কারণটা ছিল মায়ের প্রতি মন কষাকষি নিয়ে, যেটা আরিফের ব্যস্ততা অজুহাতে গোপন করে গেল জুঁই। মন খারাপে মুক্তা থেমে নেই। আজ ৩ মাস পর বোনেদের কাছে পেয়েছে সে। যদিও এই ৩ মাসে মুক্তা ২-১বার গিয়েছিল ফাহাদকে নিয়ে নিজের বাপের বাড়িতে বেড়াতে, তবে সেখানে ভাই বোনদের কারো দেখা পায়নি। হুট করেই আবার মায়ের ফিক্সড হয়ে যাওয়া বিয়েটাও আরিফ ক্যান্সেল করে দিল। এই নিয়ে বাসায় কত ঝামেলা হলো। চেয়ারম্যান পরিবার ওদের বাবাকে কত কথা শোনালো। মানহানির মামলা দিতে চেয়ে হুমকি ধামকি দিয়েছিল, কিন্তু নাদিম ছেলেটা সেদিন শফিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছিল, নিজের পরিবারকে বুঝিয়ে শান্ত রাখলো। আবার শফিকুল ইসলামের সঙ্গেও কথা বলেছি আরিফের সঙ্গে কথা বলবে বলে। হুট করে কেন আরিফ বিয়েটা ক্যান্সেল করতে চাইছে? এতে দুই পরিবারের সম্মান জড়িয়ে আছে। অলরেডি পুরো এলাকায় জানাজানি হয়ে গেছে চেয়ারম্যানের ছেলের সঙ্গে শফিকুল ইসলামের ছোট মেয়ের বিয়ে ফিক্সড হয়ে আছে এই ব্যাপারটা। এখন এই মুহূর্তে যদি কোনো কারণ ছাড়া আরিফ বিয়েটা না করে দেয়, তাহলে স্বাভাবিক ন্যায় সবার সম্মানে আঘাত লাগবে, এলাকার মানুষ সমালোচনা করবে, নিন্দা জানাবে। সেজন্য শফিকুল ইসলাম চেয়েছিল মায়া জুঁইকে নিয়ে আরিফ আশুগঞ্জ ফিরতে। ওনাদের ধারণা ছিল আরিফ একবার মায়াকে নিয়ে আশুগঞ্জ ফিরলে যেভাবে হোক মায়াকে নাদিমের সঙ্গে রাতারাতি বিয়েটা দিয়ে দেবে, আরিফকে বুঝিয়ে শুনে। যদি আরিফ এতে রাজি না হতো, তারপরও বিয়েটা সম্পূর্ণ করত মায়ের পরিবার। অন্তত নিজেদের দেয়া ওয়াদা রক্ষা করার জন্য হলো মায়াকে চেয়ারম্যান পরিবারের বিয়ে দিত। তাছাড়া এখানে বিয়ের জন্য মায়া তো আর অমত করেনি, সেহেতু বিয়েটা সবাই সম্পূর্ণ করতে চাই যেভাবেই হোক। কিন্তু আরিফ এসবের কিছুই তোয়াক্কা করলো না। হুট করে মায়ের বিয়েটা ক্যান্সেল করে মায়াকে নিয়ে আর ফিরল না আশুগঞ্জ।
ফোনে নাদিমের সঙ্গে আরিফের কী কথা হয়েছিল মুক্তা জানে না, কিন্তু এরপর থেকে চেয়ারম্যান পরিবারের সবার বেশ স্বাভাবিকভাবেই রয়েছে মুক্তাদের পরিবারের সঙ্গে। তবে মায়ের বিয়েটা একেবারে ভেঙে যায়নি, বরং এখনও আগের ন্যায় আছে। শফিকুল ইসলাম কিছু সময় চেয়েছেন চেয়ারম্যানের থেকে। নিজের ছেলে মেয়ে বাড়িতে ফিরলে এই নিয়ে কথা বলবেন সবার সাথে, ততদিন যেন অন্তত সময় দেন শফিকুল ইসলামকে চেয়ারম্যান সাহেব। সেদিন শফিকুল ইসলামের কথা রেখেছিল চেয়ারম্যান সাহেব। তারপর থেকে মায়ের বিয়ের বিষয়টা আপাতত স্থগিত আছে। পুনরায় আলোচনায় বসবে যখন মায়াকে নিয়ে আরিফ আশুগঞ্জ যাবে তখন। কিন্তু এত কিছু মাঝে আরিফের মতামত শূন্য। না নিজে বাড়িতে যাচ্ছে আর না মায়াকে যেতে দিচ্ছে। বিগত 3 মাস ধরে চট্টগ্রামেই আছে মায়েরা। মুক্তা অনেকটা দিন পর বোনদের নানা শ্বশুরবাড়িতে পেয়ে খুশিতে আত্মহারা। মায়েরা এখানে এসেছে পর থেকে বোনদের সাথে আছে সে। সন্ধ্যায় মাদের জন্য ট্রেতে করে নাস্তা নিয়ে এসে উক্ত কথা বলছিল মুক্তা। মন খারাপে একইভাবে বলল, নতুন ব্যবসা দিয়েছে বলে বোনদের এক নজর দেখা যাবে না ভাই? আরিফ ভাই বাড়িতে যায় না, আমার শ্বশুর বাড়িতেও যায় না, আবার এখানে আসলো না। আমি নোটিস করেছি জুই, আরিফ ভাই সপ্তাহে সপ্তাহে ঢাকা গেলেও আমার শ্বশুর বাড়িতে যায় না আমাকে দেখতে। বাপ চাচা মিলিয়ে একটা মাত্র ভাই আমাদের, সেও আমার খোঁজ করে না। আমার তো মনে হয় ভাইয়া কোনো কারণে রেগে আছে আমার শ্বশুরবাড়ির মানুষের উপর, এর জন্য যেতে চায় না। জুই ব্যাগ থেকে কাপড় নামাচ্ছিল। মুক্তার মন খারাপের কথাগুলো শুনে মনে ভয় সংশয়ের সৃষ্টি হলো। ওরা 3 বোনদের মাঝে মুক্তা বেশ চতুর, অল্প সময়ে সব কিছু চট করে ধরে ফেলতে পারে সে। হয়তো আরিফকে নিয়ে মনে যে সন্দেহ সৃষ্টি হয়েছে সেটার খোঁজ করতেই জুইকে এখন খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করছে। জুই হাতে তোয়ালেটা বিছানায় রেখে গিয়ে মুক্তার মুখোমুখি বসে বল, তেমন কিছু না আপু, তুমি ভুল বুঝছো। ভাইয়া আসলে প্যারার মধ্যে আছে। তাছাড়া আরিফ ভাই তো রোজ তোমার সাথে ফোনে যোগাযোগ রাখছে। ভাইয়ের সাথে কি আমার শুধু ফোনে যোগাযোগ রাখার সম্পর্ক জুই? একটা বার আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে দেখে আসলে কি হয়? এখন তো ভাইয়া চট্টগ্রামে আছে, আমিও এখানে আছি। কতক্ষণ লাগবে আমার শ্বশুর বাড়িতে আসতে? এখানেও আসলো না। আমার কি মনে হয় জুই জানিস, আরিফ ভাইয়া হয়তো কোনো কারণে আমার শ্বশুর বাড়িতে আসতে চাইছে না। আচ্ছা জুই, তুই কিছু জানিস এই ব্যাপারে? জুই খানিকটা থতমত খেয়ে বলল, না আপু। আচ্ছা তোরা কেন বাড়িতে যাচ্ছিস না? আমাদের পড়ার চাপ বেশি পড়েছে আপু। নিজের প্রশ্নের ধারা জারি রেখে ফের বলল মুক্তা, আচ্ছা মায়া কি কারোর সাথে রিলেশনে আছে? আপুকে সত্যি করে বলবি জুই? একইভাবে জুই উত্তর দিয়ে বলল, না আপু নেই। জুইকে সন্দেহ করে মুক্তা বলল, তুই মিথ্যা বলছিস জুই। আমার মনে হয় মায়া কারোর সাথে রিলেশনে আছে, নয়তো আরিফ ভাইয়া হুট করে কেন নাদিমের সঙ্গে বিয়েটা ভেঙে দিল ওর? ও নিশ্চয়ই আরিফ ভাইকে বলেছে বিয়েটা ভাঙতে, যেখানে এই বিয়ের জন্য আরিফ ভাই নিজেই প্রথমে রাজি ছিল। সত্যি করে বলতো জুই, কি হয়েছে আসলে? মুক্তা একের পর এক ধারালো প্রশ্নের বাণে এবার যথাযথভাবে জুই ঘাবড়ে যাচ্ছে। যদি কোনো কারণে ভুলেও মায়া সম্পর্কে মুক্তা কানে কিছু যায়, তাহলে সেটা ওদের পরিবারের সবার কানে পৌঁছে যাবে মুহূর্তে। জুই নিজেকে ধাতস্থ করে আবারও মিথ্যা বলে বলল, না আপু তুমি বেশি চিন্তা করছো, এমন কিছুই হয়নি। মায়া কারোর সাথে রিলেশন করলে সেটা তোমাদের চোখে পড়তো না। ও যে গবেট, সবার আগে তোমার কাছে ধরা পড়তো এটা। জুইয়ের কথাটা মুক্তার যুক্তিসঙ্গত মনে হলো। ওরা 3 বোনের মধ্যে মায়া একটু বোকা টাইপের। কোনো কাজ করলে সেটা সহজে হজম করে রাখতে পারে না, কারো না কারো কাছে ধরা পড়বেই। যদিও মায়ের কোনো রিলেশন থাকতো তাহলে অন্তত জুইয়ের কাছে হলেও সেটা এতদিনে ধরা পড়ে যেত। জুই তো আর মুক্তাকে মিথ্যা বলবে না। কিন্তু এত ভালো বিয়েটা আরিফ কেন হঠাৎ করে না করছে সেটাই বুঝতে পারছে না মুক্তা। মুক্তা ভেবে রেখেছে আজ রাতেই একবার ফাহাদকে নিয়ে যাবে আরিফের সঙ্গে দেখা করতে। আরিফ আসেনি তো কি হয়েছে, ছোট বোন হিসাবে ও যাবে আরিফের কাছে, আবার আরিফকে সঙ্গে করে নিয়েও আসবে। এসবের ফাঁকে সুযোগ করে জেনে নিবে কেন মায়ের বিয়েটা না করছে আরিফ। মুক্তা জুইকে বলল, আচ্ছা তুই নাস্তা কর, আরিফ ভাইয়ের সঙ্গে আমি নিজেই কথা বলে নিব এই বিষয়ে। কথাটা বলতে বলতে জুইয়ের দিকে শরবতের গ্লাসটা এগিয়ে দিল মুক্তা। সেটা হাতে নিতে নিতে ছোট করে সম্মতি দিয়ে জুই বলল, আচ্ছা আপু। রুমের মধ্যে মায়ের সন্ধান করে মুক্তা বলল, মায়া কই রে জুই? জুই শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে বলতে চাইল, মায়া ওয়াশ
এই তো আমি আপু। জুঁইয়ের কথা শেষ করার আগেই মায়া ওয়াশরুম থেকে বের হলো ফ্রেশ হয়ে। এর মাঝেই মুক্তার কথাটা শুনে উত্তর করলো সে। মায়াকে ডেকে মুক্তা বলল, এদিকে আয়, নাস্তা করে যা। মায়া এগিয়ে এসে জুঁইয়ের বিছানার উপর রাখা তোয়ালেটা তুললো, হাত মুখ মুছতে মুছতে বসলো জুঁইয়ের পাশাপাশি। মুক্তার এগিয়ে দেওয়া শরবত গ্লাসের চুমুক শেষ করতে করতে তিন বোনের মধ্যে গল্পের আসর জমালো। সেই আড্ডার মাঝেই উপস্থিত হলো সেজুতি শশী। শশীকে দেখে জুঁই তাকালো মায়ের দিকে। মায়াও খানিকটা অস্বস্তিতে তাকালো জুঁইয়ের দিকে। দুজনের চোখাচোখি হতেই জুঁই চোখের ইশারায় আশ্বস্ত করলো মায়াকে। মায়া খানিকটা স্বাভাবিক ন্যায় তাকালো শশীর দিকে। শশী হাস্যোজ্জ্বল মুখে মায়ের পাশ ঘেঁষেই বসলো। মায়াকে শশীর ব্যক্তিগতভাবে পছন্দ। ছোটখাটো কিউট মেয়ে মায়া, দেখতেও নাদুস নুদুস। মায়াদের সঙ্গে শশীর কৌশলাদি বিনিময়ে মধ্যেই সেখানে উপস্থিত হলো ফাহাদ আর রাদিফ। মূলত ফাহাদ এসেছে নিজের বউয়ের খোঁজে, রাদিফ আর ফাহাদকে একটু বের হতে হবে কাজে। মুক্তা বলেছিল সে আরিফের সঙ্গে দেখা করতে মুরাদপুর যাবে। যেহেতু ওরা দুজন সেই দিকেই যাবে, এর জন্য ভাবলো মুক্তাকেও সঙ্গে নিয়ে যাবে। কিন্তু মুক্তার খোঁজে ফাহাদ গেস্ট রুমে পৌঁছাতে সেখানে মায়াদের সঙ্গে সেজুতি ও শশীকে দেখে পেল। হাতের স্পিড ক্যানে তখন চুমুক দিচ্ছিল ফাহাদ। বইয়ের পাশে বসতে বসতে অর্ধ খাওয়া ক্যানটি মুক্তার দিকে এগিয়ে দিতে দিতে মায়াদের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, সবাই আমার শালিদের কক্ষে সালিশ বসিয়েছ কেন? কার গসিপ চলছে এখানে? ফাহাদের কথায় জুঁই মজার চলে উত্তর করলো, দুলাভাই আপনার। ফাহাদ জুঁইয়ের কথার তাল মিলিয়ে একইভাবে বলল, বাপ রে, তাহলে আজকের ভিলেন মনে হয় আমি? জুঁই হেসে বলল, বলতে পারেন। হাতের একটা ক্যানের চুমুক রাদিফও বসাচ্ছিল, কিন্তু অপর হাতে ইনটেক ক্যানটি সবার সামনে মায়ের দিকে বাড়িয়ে দিতে মায়াও কোনো রকম দ্বিধা ছাড়া সেটি রাদিফের হাত থেকে নিল। ট্রেতে নাস্তা রেখে রাদিফের দেয়া ক্যানটি খুলে মায়া তাতে চুমুক বসালে রাদিফ পাশ থেকে ঢোল এনে মায়ের মুখোমুখি বসলো। মুক্তা তখনও কপাল কুঁচকে তাকিয়ে মায়ের দিকে। সে যদি রাদিফকে বলল, আমার ক্যান কই রাদিফ ভাই? রাদিফ ঠান্ডার ক্যানে চুমুক দিতে দিতে বলল, তোরটা ফ্রিজে আছে, গিয়ে নিয়ে আয় যা। রাদিফের সঙ্গে মায়ের স্বাচ্ছন্দ্য আচরণ করার বিষয়টি ফাহাদের চোখেও লাগলো। এখানে আসার সময় গরমের জন্য ওরা ফ্রিজ থেকে ঠান্ডার ক্যানগুলো নেওয়ার সময় রাদিফ নিজের জন্য দুটো ক্যানের বোতল উঠালে তখন ফাহাদের মনে হয়েছিল রাদিফ হয়তো নিজের জন্য দুটো নিয়েছে, কিন্তু এখানে এসে একটা মায়াকে ধরিয়ে দিতে বুঝতে পারলো তখন রাদিফ দুটো নিজের জন্য নয়, বরং একটা মায়ের জন্য নিয়েছিল। সে যদি কথার রেশ টেনে ফাহাদ রাদিফের সঙ্গে মজা করতে চাইলো মায়াকে নিয়ে। মস্করার ছলে বলতে চাইলো, আমার মায়া রাদিফের বেআইন বলে কথা, বেআইনের জন্য শুধু ক্যান কেন, আরও স্পেশাল। ফাহাদের কথা শেষ করার আগে ইতি টানলো রাদিফ। মায়াকে নিজের বোন দাবি করে সম্মান দিয়ে বলল, মা বেআইন নয়, ছোট বোন হয় আমার। এরপর এসব মজা করবে না ফাহাদ ভাই। মা রাদিফের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ দেখে প্রথমে সন্দেহ মুক্তাও করেছিল, হয়তো রাদিফের সঙ্গে মায়ের কিছু চলবে ভেবে ধারণা করে নিয়েছিল মনে মনে। কিন্তু রাদিফ যেন মুহূর্তে ফাহাদকে নয়, বরং মুক্তার ধারণাকে ভুল প্রমাণ করে মায়াকে নিজের ছোট বোন বলে দাবি করল। রাদিফকে নিয়ে মুক্তার মনের সন্দেহ কেটে যেতেই ফাহাদ জুঁইকে জড়িয়ে আরও কিছু বলতে চাইল না। পরে দেখা গেল রাদিফ মায়ের মতো জুঁইকেও নিজের বোন বলে দাবি করল। তখন বিষয়টা ফাহাদের জন্য লজ্জাজনক হতে পারে ভেবে সে শশীকে নিয়ে রাদিফকে বলল, আচ্ছা মানলাম মায়া না হয় তোর ছোট বোন হয়, কিন্তু তোর সুন্দরী ভাবির জন্য অন্তত একটা ক্যানের বোতল আনার প্রয়োজন ছিল তোর। রাদিফ স্বাভাবিক ন্যায় নিজের ভাবি বলতে মুক্তা ধরে নিল, কারণ মায়ের বিষয়টা যেহেতু এখনো পরিবারের কেউ অবগত নয়, সেজন্য রাদিফ মুক্তাকে ভাবি মনে করে বলল, ভাবির জন্য তো তুমি আছো, আমি আনবো কেন? তোমার বইয়ের ভাগ আমাকে দিবা যে আমি খাওয়াবো? ফাহাদ পাশ থেকে বালিশের কুশন উঠিয়ে রাদিফের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল, শালা, আমি আমার বইয়ের কথা বলছি তোকে? আমি তোর ভাইয়ের বইয়ের কথা বললাম। শশী তো হৃদেবের হাফ বউ হয়, তাহলে ওকে কেন খাওয়ালি না? ফাহাদের কথায় চমকে ওঠার মতন চার জোড়া চোখ তৎক্ষণাৎ তাকালো মায়ের দিকে। রাদিফ জুঁই মায়াকে লক্ষ্য করতে দেখলো ফাহাদের কথায় চোখ মুখ অন্ধকার করে মাথা ঝুঁকে বসে আছে মায়া, হয়তো নিজের ইমোশনগুলো আটকাতে চাচ্ছে। অথচ শশী তখন লজ্জা মিশ্রিত মুখে বসে।
রাদিফ মায়াকে আশ্বস্ত করতে চেয়ে ফাহাদের কথা শুনিয়ে বলল, হৃদ ভাইয়ের পছন্দ আছে। রাদিফের কথা কেটে ফাহাদ আবারও বলল, আরে হৃদের পছন্দই তো আমাদের শশী। ওদের দুজনের প্রেম তো একদিন দিনের নয়, গোটা 5 বছর প্রেম কাহিনী ওদের। খোঁজ নিয়ে দেখ, দুজনের প্রেমের গল্প আকাশে বাতাসে হাওয়ায় হাওয়ায় পাওয়া যাবে, তাই না শশী? খানিকটা লজ্জা মাথা নাড়িয়ে হাসল শশী। মায়া হাতের বোতলটা দুহাতে চেপে বসলো শক্ত করে। ফাহাদের কথাগুলো যেন হৃদয়ে কাঁটার মতন বিঁধছে। হৃদের প্রেম ছিল কারোর সাথে, সেটা ভাবতেও মনে যেন মনে অদৃশ্য জখমে ঘূর্ণিত হচ্ছে অসংখ্য। মা এই মুহূর্তে সবার সামনে কাঁদতে চায় না, বরং নিজেকে শক্ত রাখতে দাঁত কামড়িয়ে মাথা ঝুঁকে বসে। জুই মায়ের অবস্থা বুঝতে পেরে এক হাতে মায়ের হাতটা চেপে বসলো সবার অগোচরে। রাদিফ মায়ের মনের অবস্থা বুঝতে পেরে ফাহাদের উপর বিরক্ত হলো। খানিকটা রাগ হয়ে সরাসরি বলল, ভুল জানো তুমি ফাহাদ ভাই, রাস্তার মোড় অনেক আগেই ঘুরে গেছে। আমি জানি না আদৌ শশীর সাথে হৃদ ভাইয়ের কিছু ছিল কিনা, তবে এতটুকু বলতে পারি হৃদ ভাইয়ের পছন্দের মানুষ শশী নয়, বরং অন্য কেউ। আর সেই খবর আমি, বাবা, মা আমরা 3 জনই জানি। যদি বিশ্বাস না হয় তাহলে হৃদ ভাইকে জিজ্ঞাসা করে নিও। কথাটা বলেই রাদিফ উঠে গেল। রাদিফের কথায় ফাহাদ, মুক্তা, সেজুতি বিভ্রান্ত হয়ে তাকালো শশীর দিকে। রাদিফের কথাগুলো যে শশীর বিশ্বাস হয়নি সেটা শশীর ফেস দেখেই বোঝা যাচ্ছে। তবে শশী রাদিফের কথায় কষ্ট পেয়েছে বলে সেও তৎক্ষণাৎ রুম ত্যাগ করলো, কাউকে কিছু না বলে। মা তখনও মাথা ঝুঁকে বসে। ফাহাদ মুক্তাকে বের হতে বলে সেও চলে গেল। এই মুহূর্তে কেউ কথাটা আর বাড়াতে চাইল না। তবে রাদিফের এই কথাগুলো যে এখানে শেষ হবে না সেটা ফাহাদ, সেজুতি, মুক্তা 3 জনই জানে। এই কথাটা এখন পরিবারের বড়দের কানে দিবে শশী। হয়তো এখন কেউ কিছু বলবে না, কিন্তু কাল ফাংশন শেষ হতে হতে কিছু একটা হবে বলে আশা করা যায়। মুক্তা মায়া জুইকে সেজুতির সাথে থাকতে বলে সেও বের হয়ে যায়। মায়ের রাদিফের কথায় আশ্বস্ত হলো হৃদের প্রথম ভালোবাসা শশীকে ভেবে এক বুক কষ্ট সারা রাত পার করলো হৃদের অপেক্ষা। কিন্তু কোথাও হৃদের বা অন্য কারো দেখা নেই। মধ্যরাতের দিকে ফাহাদকে দেখা যায় মুক্তাকে নিয়ে খানবাড়িতে ফিরতে। আরিফের সঙ্গে দেখা করেছিল ওরা। আরিফ কাল খানবাড়ির মেজবানে আসবে বলে আশ্বস্ত করলো মুক্তাকে। কিন্তু হৃদ সেই দুপুরে নিহাল খানের সঙ্গে বের হয়েছিল, সারা রাত চলে গেল, অথচ সে ফিরতে পারেনি কাজের চাপে। রাত পার হয়ে সকাল হলো। মায়া সকালে মানুষের হইচয়ে ঘুম থেকে উঠে হৃদের খোঁজ করলো। শোনা গেল হৃদ তখনও বাসায় ফেরেনি। এক বুক কষ্টে মায়ের তখনই কেঁদে ফেললো। ডাগর ডাগর আঁখিদয় চিকচিক করলো নোনা জলে। মায়াকে বারবার চোখ মুছতে দেখে খেপে যায় জুই। এই মুহূর্তে মায়াকে কান্না করতে দেখলে মুক্তা সন্দেহ করতে পারে, যেটা মোটেও ঠিক হবে না কারোর জন্য। হইচয়ের মধ্যে সকলে রেডি হলো। মায়াও সাধারণ 3 পিস পরে সবার সাথে বসে। শশীকে দেখা গেল শাড়ি পরে ঘুরতে। সকাল 10টার মধ্যে বাবুর্চির রান্নাবান্নার বিশাল আয়োজন শেষ। 11টার ভিতরে খাওয়া দাওয়া কাজ শুরু করবে। খান পরিবারের সকল আত্মীয় স্বজনরাও সকাল থেকে আসতে শুরু করেছে। চারপাশে কলরব আয়োজন, অথচ হৃদ বা নিহাল খান সহ বাড়ির ছেলেগুলোর দেখা নেই। আশায় আশায় মায়া মন বিষিয়ে উঠছে তিক্ততায়। 10টার দিকে শোনা গেল হৃদের গাড়ি খানবাড়িতে ঢুকেছে। মায়া তখন সবার সাথে দোতলা গেস্ট রুমে বসে। হৃদকে বাড়িতে ফিরতে শুনে দৌড়ে দোতলা করিডোরে দাঁড়ালো রেলিং ধরে। নিচে তাকিয়ে দেখলো সারিবদ্ধভাবে অনেকগুলো গাড়ি পার্কিং এরিয়াতে আছে, অথচ হৃদের দেখা কোথাও নেই। ক্ষুণ্ণ মন আরো ক্ষুণ্ণ হলো। চোখ মুখ অন্ধকার করে নিচে তাকিয়ে থাকার মধ্যেই পাশ থেকে হঠাৎ কেউ ডেকে উঠলো মায়াকে। এখানে কি করছেন আম্মু? মায়া চমকে ওঠার মতন তারা